ফুল স্টপ দিয়ে লেখ, there are no carbon emission, there are no carbon emission and no pollution caused, there are no carbon emission and no pollution caused. এটা হচ্ছে গেল আমার মেন প্রোজ। আচ্ছা এইবারে এই যে তোর লাস্টের দিকে চ্যাপ্টারের যে সেলগুলো আছে, প্রত্যেকটা সেলই হচ্ছে আমার কি বলতো ইলেকট্রোলাইটিক সেল, অবভিয়াসলি ইলেকট্রোলাইটিক সেল। আচ্ছা ওই একটা অঙ্ক ছিল না, ব্রেসলেটের মধ্যে সিলভারের কোটিং করতে দিয়েছিলাম দোকানদারকে, বলে ওটা সিলভার কিনা জাস্টিফাই করতে হবে, পেরেছি অঙ্কটা করতে? ওই অঙ্কটি কি পেরিয়ে চলে গেছি? আচ্ছা পরের দিন থেকে যখন কোশ্চেনগুলো করে আনবি অ্যালফাবেটিক্যালি করে আনবি, আমি পাঠিয়ে দেবো আমার কাছে টোটাল যে কটা মানে কোশ্চেন আছে। তুই তো হ্যাপাসাইটলি করিস, হয়তো আগে সুধীর মোবাইল করলি, পরের দিন থেকে এ দিয়ে স্টার্ট করবি, আমি পাঠিয়ে দেবো সেই অর্ডারটা, ঠিক আছে? আজকেই পাঠিয়ে দেবো গ্রুপে কোন কোন স্কুলগুলো আছে, কোন কোন 2024-25 সেশনে আমি পাঠিয়ে দেবো, সেই অর্ডারে করে আনিস পরের দিন থেকে, তাহলে তোর এখানে খুঁজতে সুবিধা হবে, পরপর থাকবে। আমি এখানে কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারেই যাই, ঠিক আছে? পরের দিন থেকে তুই এইভাবেই করে আনিস, তোরও সুবিধা হবে আমারও সুবিধা হবে, তোর সুবিধাটাই আলটিমেট দরকার। আচ্ছা তো বেসিক্যালি ওই অঙ্কটা পেরেছিস করতে? এটা ছিল ওই অঙ্কটা করবো। এখন ভাই আমার এখানে গল্পটা কি, ওই ইলেকট্রোলাইটিক সেল যেটা লাস্টে আমার চ্যাপ্টারে আছে, সেই সেলগুলোর সাথে চ্যাপ্টারের শুরুর দিকে থাকা ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেলের সাথে ইলেকট্রোলাইটিক সেলের ডিফারেন্স কি? ইলেকট্রোলাইটিক সেলের সাথে ইলেকট্রোকেমিক্যাল সেলের ডিফারেন্স কি? এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমার মেন ডিফারেন্স, তাই তো? ইলেকট্রোকেমিক্যালে আমার কি হয়, কেমিক্যাল এনার্জি থেকে আমি ইলেকট্রিক্যাল এনার্জি পাই, আর ইলেকট্রোলাইটিক আমি কি হয়, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, তাই তো? না ভাই, ইলেকট্রিক্যাল থেকে কেমিক্যাল, ইলেকট্রিসিটি পাঠিয়ে তারপর রিয়াকশনটা করাই ইলেকট্রোলাইটিক সেলে। ওই অ্যাকোয়াস NaCl এর ইলেকট্রোলাইসিস পরীক্ষাতে আসতেই পারে, ক্যাথোড রিয়াকশন অ্যানোড রিয়াকশন, আমি আগে থেকে কারেন্ট পাঠিয়ে ক্যাথোড অ্যানোড বানিয়ে রেখেছি, তারপরে ভাই আমার ওখানে রিয়াকশনগুলো হবে। হ্যাঁ ভাই ঠিক আছে। তো এইবারে ভাই এই যে রিয়াকশনগুলো সবই এই যেগুলো চলছে, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল, এগুলো আমার কি টাইপের সেল? অবভিয়াসলি আমার সব এগুলো ইলেকট্রোলাইটিক সেল, ক্যাথোড রিয়াকশন হচ্ছে, অ্যানোড রিয়াকশন হচ্ছে। তো ভাই ইলেকট্রোলাইটিক সেল আমি তো প্রোজ লিখলাম, ওয়াটার বাই প্রোডাক্ট, আমার কোনো অসুবিধা নেই, কোনো কার্বন এমিশন হচ্ছে না আমার ভাই, বায়োডিগ্রেডেবল সুন্দর প্রোডাক্ট, অসুবিধার কিছুই নেই, গ্রিন ফুয়েল সেল, ঠিক আছে। এইবারে কনসটা কি, বেসিক্যালি কনস হচ্ছে কীরকম ব্যাপারটা, এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করে না, বোর্ডে সব জিজ্ঞেসই করে না, এসে লিখতে দেবে, বোর্ডে এসব দেবে না, স্কুলের কোশ্চেন বলেই দিয়েছে। কনস লিখেছি, এটার কি কনস কী হবে দেখ, ফার্স্ট অফ অল এই যে গল্প লিখেছে না, গল্পের মধ্যে কোথাও লেখা নেই কনসটা, এটা না পড়ে গেলে আমি জানতে পারবো না, NCERT খুঁটিয়ে পড়লে পেয়ে যাবো এটা, যদিও এইসব কোশ্চেন আসে না। কনস আমার কী হবে, সিম্পলি দেখ এই যে ভাই ইলেকট্রোলাইসিস আমি যখন করছি, হাইড্রোজেন অক্সিজেন দিয়ে ফুয়েল সেল যখন আমি বানালাম, তখন আমার কি করতে হয়েছে, আমাদের ভাই ক্যাথোড অ্যানোড বানাতে হয়েছে। ক্যাথোড অ্যানোড আমি কীভাবে বানিয়েছি, আগে থেকে ইলেকট্রিসিটি পাস করেছি, ইলেকট্রিসিটি না পাস করলে আমার ক্যাথোড অ্যানোড কীভাবে হবে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি। তো এই যে ইলেকট্রিসিটি পাস করলাম, সেই ইলেকট্রিসিটির সোর্স কি, সোর্স হচ্ছে আমার ফসিল ফুয়েল, বুঝতেই পারছিস, ফসিল ফুয়েল হচ্ছে আমার সোর্স। তাহলে ফসিল ফুয়েলকে যখন আমি বার্ন করেছি, যেটা হয় আমার ভাই থার্মাল এনার্জি তুই এইভাবেই গেইন করিস ফসিল ফুয়েলকে বার্ন করে, তো ফসিল ফুয়েলকে যখন আমি বার্ন করলাম, আমার কার্বন এমিশন ওর সাথে সাথে হয়েছে। এইটা হচ্ছে আমার বেসিক্যালি কনস। তার মানে কি বলতো, আমি ভাই এখানে যে ইলেকট্রোলাইসিস করবো, তার হিসেবে আমি যে ভাই অ্যানোড আর ক্যাথোড নিয়েছি, তো অ্যানোড ক্যাথোড নিতে গেলে আমাকে চার্জ দিতে হয়েছে, আগে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতে হয়েছে। সেই ইলেকট্রিসিটি সোর্স কি, সেই ইলেকট্রিসিটির সোর্স হচ্ছে আমার ভাই থার্মাল এনার্জি। কার থার্মাল এনার্জি, ওই যে ভাই ফসিল ফুয়েলকে আমি বার্ন করলাম, তাহলে ফসিল ফুয়েলকে যখন বার্ন করেছি, সেখান থেকে আমার ভাই কার্বন এমিশন হয়েছে। এইটা হচ্ছে আমার এই সেলটার কনস, বুঝতে পারলি? বোঝা গেল? তার মানে ব্যাপারটা কীরকম হতো, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি ভালো কাজে এটাকে ইউজ করবো। ওই যে আরে ইলেকট্রিক ভেহিক্যাল, ইভি হচ্ছে আমার বায়ো ফ্রেন্ডলি, কিন্তু ইভি চার্জ করি কোথায়, ফসিল ফুয়েলকে বার্ন করে ইভি চার্জ করি, তাই না? বুঝতে পারছিস তো? ইভি, আর এখন তো সবাই ইলেকট্রিক্যাল ভেহিক্যাল, গ্রিন কালারের প্লেট থাকে, কোথা থেকে চার্জ করছি, চার্জ করছি ভাই ফসিল ফুয়েলকে পুড়িয়ে। তাহলে আলটিমেটলি দিনের শেষে ওটা কিন্তু বায়ো ফ্রেন্ডলি নয়। বায়ো ফ্রেন্ডলি অবভিয়াসলি একটা স্টেপ আমি এগিয়েছি, বাট পুরোপুরি হয়নি। আবার যদি আমার চার্জিং স্টেশনগুলো সোলার পাওয়ারে চলতো, তাহলে আমার পুরোপুরি হয়ে যেত ওটা বায়ো ফ্রেন্ডলি। বুঝতে পেরেছিস তো? ব্যাপারটা এরকম হলো, এটা আমার ভালো, গাড়িটা আমার ভালো, বাট আমি যেখান থেকে সোর্সে এগোচ্ছি সেটা, সেই কারেন্ট বানাতে গেলে তো আমার ভাই আবার ফসিল ফুয়েল পোড়াতে হচ্ছে। এই হচ্ছে আমার এটার কনস। যদি আমি এই কনসটাকে ওভারকাম করতে পারবো, কীভাবে পারবো, আমি এনার্জিটা সোর্সটা চেঞ্জ করে দেবো, করতে পারি, সোলার এনার্জি আমি আনতে পারি, ঠিক আছে, এআরকে নিতে পারি। বুঝতে পেরেছিস? তাহলে আমার কনস কি, কনস আমি লেখ একটা লাইন লেখ। ব্যাপারটা অ্যাজ ইফ এরকমও হয়েছে, তো তুই গাছকে কেটে গাছ থেকে তুই পেপার বানালি, পেপারের মধ্যে আবার লিখলি গাছ লাগান প্রাণ বাঁচান, তুই গাছ কেটে পেপারটা বানালি, ঠিক আছে, তারপরে পেপারের মধ্যে লিখে দিলি গাছ লাগান প্রাণ বাঁচান। এটাই হচ্ছে ভাই ব্যাপারটা এরকম, বুঝলি তো? দেখ চল লেখ, কনস লিখছি,
Constantly to obtain hydrogen by electrolysis of water the electricity is obtained from fossil fuels electricity is obtained from fossil fuels which also increases carbon emissions which also increases carbon emission ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। এটাকে আমি ওভারকাম করে ফেলতে পারবো যদি আমি সোর্সটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, যাই হোক, চল পরের কোশ্চেন চলে যাই। এসব কোশ্চেন বোর্ডে আসার চান্স নেই। তারপরে দেখ আবার সেই একইভাবে বলেছে, কি বলেছে? অরের কোশ্চেন আছে না দুখানা, অরের কোশ্চেনে মনে তোর ডাউট ছিল। অরে বলেছে ভাই তুই এটা ফান্ডিং এজেন্সির মালিক, ঠিক আছে, তোকে ফান্ড দিতে হবে, কোথায় তুই ফান্ডটা পাঠাবি? দুখানা অপশন তোর কাছে আছে। একটা হচ্ছে তুই করতে পারিস লেড ব্যাটারি সেফ রিসাইক্লিং ওই প্রজেক্টে, আর একটা তুই করতে পারিস হচ্ছে এক্সট্রাকশন অফ হাইড্রোজেন এই প্রজেক্টে। কোন প্রজেক্টে তুই ফান্ডিংটা করবি? বেশি ফান্ডিং তুই কোথায় পাঠাবি? আমার অ্যাকচুয়ালি দুখানাতেই ফান্ডিং দেওয়া উচিত। এক্সট্রাকশন অফ হাইড্রোজেন, ওয়াটারের ইলেকট্রোলাইসিস করে আমি হাইড্রোজেনকে এক্সট্রাক্ট করবো। ওয়াটারের ইলেকট্রোলাইসিস তো চ্যাপ্টারেই আছে, কোথায় আছে বলতো? আরে ফুয়েল সেলের রিয়াকশানগুলো, ফুয়েল সেলের রিয়াকশানের মধ্যে H2O রিয়াকশন আছে, তাই না? ফুয়েল সেলের রিয়াকশন। আচ্ছা, তো বেসিক্যালি আমার এখানে দেখ, আমি যদি এক্সট্রাকশন অফ হাইড্রোজেন যখন করছি ওয়াটারের ইলেকট্রোলাইসিস করে, ইনফ্যাক্ট আমি যদি ক্লাসে ওয়াটারের ইলেকট্রোলাইসিস পড়েছিলাম বার করে অ্যাকোয়াস NaCl এর যখন ইলেকট্রোলাইসিস পড়েছিলাম তার আগে পড়ে। বার কর খাতা, বার কর, এনেছি, শোনাবো খাতা। প্রত্যেক দিন প্রতিটা খাতা আনতে বলেছিলাম, স্পেশালি যেদিন যে চ্যাপ্টারের ডাউট ক্লিয়ার থাকবে সেদিন তো সেই খাতা আনতেই বলেছিলাম। ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, অ্যাসিডিফাইড ওয়াটার, ক্লাস 11 12 না পড়লেও ক্লাস 10 তো পড়েইছিলাম। ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার দেখ তো আছে। ক্যাথোডের রিয়াকশন হচ্ছে আমার কি H+, ইলেকট্রন ছেড়ে দিয়ে H এ কনভার্ট হলো, তারপরে ভাই দুখানা H কম্বাইন করে H2 বানালো, আছে। অ্যানোডের রিয়াকশন হচ্ছে আমার OH-, ইলেকট্রন ছেড়ে দিয়ে আমার OH এ কনভার্ট হলো, তারপর OH আর OH কম্বাইন করে আমার কি বানালো H2O+, নেসেন্ট অক্সিজেন বানালো। তারপর আবার ওই নেসেন্ট অক্সিজেন মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন বানালো, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা দুখানা অক্সিজেন আবার কম্বাইন করে আমার O2 বানালো, আছে না রিয়াকশন? ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার দেখবি আমি ক্লাসে পড়েছিলাম, আছে, আমার মনে আছে, পড়েছিলাম। পেয়েছিস খুঁজে? আমার কি কি ফর্ম হলো বলতে থাকে? H2O ফর্ম হয়েছে, H2O মানে কি H2 ফর্ম হয়েছে, আর O2O ফর্ম হলো, তাই না? ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার দেখতে পাচ্ছি সবাই খাতার মধ্যে। কোনো একটা কোশ্চেন করতে গিয়ে মনে আমি এটা করেছিলাম, ঠিক আছে? সবাই খাতার মধ্যে যে যার নিজের খাতায়, বছরের শেষ সবাই জানে কার খাতায় কোথায় কি আছে, খুঁজে পেয়ে গেছি, ঠিক আছে? তো ভাই এই যে আমার রিয়াকশনটা এক্সট্রাকশন অফ হাইড্রোজেন ওয়াটারের ইলেকট্রোলাইসিস না, যতটা ইজিলি আমি তো এখানে লিখেছি এতটাও সোজা নয়, মানে অনেক বেশি অ্যামাউন্টে আমি করতে পারি না। কেন করতে পারি না সেগুলো রিসার্চ লেভেলের ব্যাপার। টিল ডেট এখনো রিসার্চ চলছে ভাই ওয়াটারের ইলেকট্রোলাইসিস করলে তো ওয়াটার তো আমার পৃথিবীতে প্রচুর আছে, তো ওয়াটারের ইলেকট্রোলাইসিস করলে আমি হাইড্রোজেন গ্যাস পেয়ে যাবো। হাইড্রোজেন গ্যাসকে তো আমি জানি ভাই, হাইড্রোজেন গ্যাস মানে হাইড্রোজেন বোম, ঠিক আছে? যদি আমি হাইড্রোজেনকে ফিউজ করতে থাকি আমার হাইড্রোজেন বোম ফর্ম হবে। হাইড্রোজেন বোম তো হচ্ছে আমার ভাই পাওয়ারের ভয়ঙ্কর এনার্জি, মানে এনার্জির ভয়ঙ্কর সোর্স। তাহলে আমি বেশি বেশি ইলেকট্রোলাইসিস করবো ওয়াটারের, বেশি বেশি হাইড্রোজেন গ্যাস পাবো, ওটাকেই আমি ভাই বার্ন করবো। বার্ন করলে আমার ভাই প্রচুর অ্যামাউন্টের এনার্জি ক্রিয়েট হবে না, মানে ট্রান্সফার হচ্ছে অন্য কোথাও থেকে এটা অন্য কোথাও, এনার্জি তো আমি ক্রিয়েট করতে পারি না। তো এইভাবে করলেই তো ভাই আমার সব রকম এনার্জির ক্রাইসিস দূর হয়ে যাবে। এটা সিম্পল, ভাবনা চিন্তাটা সিম্পল, বুঝতে পেরেছিস? ওয়াটারকে ইলেকট্রোলাইসিস করে আমি হাইড্রোজেন গ্যাস বানাবো, হাইড্রোজেন গ্যাসকে আমি যদি বার্ন করি তাহলে আমার ভাই প্রচুর অ্যামাউন্টের এনার্জি ডেভেলপ হয়। যদি আমার প্রচুর অ্যামাউন্টের এনার্জি ডেভেলপ হয় সেটা থেকে আমি সোর্স হিসাবে কাজে লাগালাম, তারপরে যদি যা ইচ্ছা করো ওটাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমি ভাই বেসিক্যালি এটাই করার চেষ্টা করা হচ্ছে। তুই ফিজিক্সে পড়েছিস লাস্ট চ্যাপ্টার নিউক্লিয়ার ফিজিক্স, তার মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন আছে না? নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনে কি পড়েছিস? ইউরেনিয়ামের সাথে নিউট্রন এসে অ্যাটাচ হলো, পড়েছিস না? একটা স্পিডে আমি একটা নিউট্রন পাঠালাম, 236 ইউরেনিয়াম কম্বাইন করলো, ওটা আমার ভেঙে গিয়ে আরও ছোটো ছোটো জিনিসপত্র বানালো, এটা পড়েছিস নিউক্লিয়ার ফিউশন। আর নিউক্লিয়ার ফিশনে কি পড়েছিস বলতো? প্রোটিয়াম আর ডিউটেরিয়াম সাপোজ লাগলো, গিয়ে ওটা ভেঙে গিয়ে আমার কিছুটা বানালো, ওখানে প্রচুর অ্যামাউন্টের মেগা ইলেকট্রন ভোল্ট আমার এনার্জি রিলিজ করলো, পড়েছিস একটা ফিজিক্সের মধ্যে। সেকেন্ড রিয়াকশনটা হচ্ছে নিউক্লিয়ার ফিশনই হচ্ছে আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কাজে লাগাই।
এবার নিউক্লিয়ার তুই এটাও পড়েছিস, একটা নিউক্লিয়ার ফিশন রিয়াকশন করতে গেলে তোকে একটা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনও সাইমালটেনিয়াসলি করতে হয়, কারণ আমার দুখানা অ্যাটমকে কাছাকাছি আনতে গেলে ওই প্লাজমা স্টেটে একটা হাই অ্যামাউন্টের এনার্জি সোর্সের দরকার পড়ে। সেটা আমি কোথায় করি, সেটা আমি করে নিউক্লিয়ার ফিউশন করে, এগুলো তুই ফিশন করে, এগুলো তোর ফিজিক্স আছে, ফিজিক্সে আমার এই জিনিসটা আছে। তো বেসিক্যালি আমি দেখ এই হাইড্রোজেনকেও আমি যদি করতে পারি, তো আমি ওয়াটার আছে ভাই পৃথিবীতে প্রচুর, ইলেকট্রোলাইসিস করে দেবো ওয়াটারকে ইলেকট্রোলাইসিস করে আমি হাইড্রোজেন গ্যাস পেয়ে গেলাম, বার্ন করে দিলাম, এনার্জি পেলাম, এনার্জিকে আবার তুই কাজে লাগাবি, তাহলে তো সব কিছু দূর হয়ে যাবে। কিন্তু এই ওয়াটারের ইলেকট্রোলাইসিস অনেক গন্ডগোল আছে, সেটা গন্ডগোল কি, সেগুলো রিসার্চ লেভেলের ব্যাপার, ঠিক আছে, এখনও এগুলো নিয়ে চলছে। যাই হোক চল, তাহলে এক্সট্রাকশন অফ হাইড্রোজেন এটা তো আমার ফান্ড দেওয়া উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ সেফ রিসাইক্লিং অফ লেড ব্যাটারি রিসাইক্লিংয়ে কেন ফান্ড দেওয়া উচিত, তার কারণ তুই অলরেডি পড়েছিস কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি চ্যাপ্টারে লাস্টের দিকে লেড স্টোরেজ সেল পড়েছিস, তারপরে হিয়ারিং এডে কোন সেল থেকে পড়েছিস, কোন সেল থাকে হিয়ারিং এডে, কোন মার্কিউরি সেল এক্স্যাক্টলি, তারপরে হচ্ছে অ্যাপোলোতে কোন সেল থাকে পড়েছিস, ইনভার্টারের ব্যাটারিতে কোন সেল থাকে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কোন সেল থাকে, লেড স্টোরেজ সেল, ঠিক আছে, এরকম আছে না, কোশ্চেনগুলো আছে, এগুলো তো স্কুলে আসবে, বোর্ডেও আসবে। তো ভাই এই যে ব্যাটারিগুলো আছে, ব্যাটারিগুলো তুই যতই রিচার্জ কর, তো ওই লেড স্টোরেজ সেলে ডিসচার্জের সময় একটা রিয়াকশন আছে, আবার চার্জিংয়ের সময় আরেকটা রিয়াকশন আছে, পরীক্ষাতে দুখানেই আসে। তুই বল এগুলোকে চার্জ করলেও এগুলো কি সারা জীবন চলতে থাকে, চলতে তো থাকবে না, একটা সময়ের পর তো শেষ হয়ে যাবে স্বাভাবিকভাবেই। এবার যখন শেষ হয়ে যাবে তখন এটা কী করবো, ফেলে দিই আমি তুই বেসিক্যালি। এইবারে সমস্যাটা হচ্ছে কোথায়, ফেলে দেওয়ার পরে এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, লেড টেড যেগুলো আছে, এগুলো পুরোপুরি আমার মাটিতে মিশবে না স্বাভাবিকভাবেই, তার মানে হচ্ছে আমার হ্যাজার্ডাস, বুঝতে পেরেছিস, তাহলে হ্যাজার্ডাস মানেই আমাকে এটা রিসাইকেল করতে হলে অনেক কিছু মেনটেন করতে হবে, পুরোপুরি রিসাইকেল করাও হয়তো যাবে না। তাহলে আমার দেখ এই যে প্রজেক্টটা সেফ রিসাইক্লিং অফ লেড ব্যাটারিজ, আমার এখানে ইনভেস্ট করা উচিত, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দুখানাতেই করা উচিত, এইসব কোশ্চেন তোকে বোর্ডে দেবে না, ঠিক আছে। এটা চল আমি অ্যান্সার পাঠিয়ে দেবো, আমি এনসিআরটি আর 2-3টে বই মিলেই পাঠাবো, বোঝা গেল, এসব কোশ্চেন কোথাওই করে না। কোনটা ফার্স্ট কোশ্চেন, আচ্ছা ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সলিউশন উইল হ্যাভ দ্য হাইয়েস্ট কন্ডাক্টিভিটি, ঠিক আছে, কন্ডাক্টিভিটি, একটু খাতা বার কর, খাতা বার করেছিস সবাই, খাতা বার করে ফেলেছিস, খাতা বার করে চলে যা, যেখানে আমি কনসেন্ট্রেশন ভ্যারি করে করে ফার্স্টে পড়েছিলাম কন্ডাক্টেন্সের ভ্যারিয়েশন, খাতার মধ্যে চলে যা, ভ্যারিয়েশন উইথ কনসেন্ট্রেশন বার করেছিস। 1 নাম্বার কি পড়েছিলাম বলতো, কন্ডাক্টেন্স, দেখতে পেয়েছি 1 নাম্বার হচ্ছে কন্ডাক্টেন্স, 2 নাম্বার কি পড়েছিলাম, বলে ফেল 2 নাম্বার পড়েছিলাম কন্ডাক্টিভিটি। আচ্ছা কন্ডাক্টিভিটির সাথে আমার কনসেন্ট্রেশনের রিলেশন কি ছিল, ঠিক আছে খাতার মধ্যে দেখে বল, কনসেন্ট্রেশন বাড়ালে কন্ডাক্টিভিটি বাড়বে না কমবে, খাতার মধ্যে দেখে বলছিস। 2 নম্বর পয়েন্ট ভেরিয়েশন উইথ কনসেন্ট্রেশন বা ডাইলিউশন লেখা আছে, একই ব্যাপার, কনসেন্ট্রেশন বাড়ালে ডাইলিউশন আমার কমে, ইনভার্সলি প্রপোর্শনাল, এগুলো লেখা আছে খাতার মধ্যে। তাহলে বল খাতার মধ্যে কি লেখা আছে, কন্ডাক্টিভিটির সাথে কনসেন্ট্রেশন রিলেশনটা কি লেখা আছে বল, বলে ফেল, কন্ডাক্টিভিটির সাথে কনসেন্ট্রেশন 2 নম্বর পয়েন্ট কি লেখা আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, কন্ডাক্টিভিটি আমার বাড়বে কনসেন্ট্রেশন বাড়ালে, ওকে। তাহলে ভাই এই অপশনগুলোর মধ্যে আমার যেখানে কনসেন্ট্রেশন বেশি তার কন্ডাক্টিভিটিও বেশি হবে। এবারে দেখ কার বেশি, 0.1 মোলার 0.1 মোলার HCl অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিডিক অ্যাসিড। এইবারে HCl হচ্ছে আমার স্বাভাবিক স্ট্রং ইলেকট্রোলাইট, আর অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমার উইক ইলেকট্রোলাইট। HCl আমার বেশি বেশি আয়ন দেবে, তাহলে ভাই আমি বেশি বেশি আয়ন যদি পাই, কন্ডাক্টিভিটির ডেফিনেশন কী ছিল বলতো, কন্ডাক্টিভিটির ডেফিনেশন কী ছিল, কন্ডাক্টিভিটির ডেফিনেশন, কন্ডাক্টিভিটির ডেফিনেশন 1 ml সলিউশন, এটা কন্ডাক্টেন্স ছিল, হ্যাঁ। এবারে ভাই যে সলিউশনে আমার 1 ml এর মধ্যে বেশি আয়ন থাকবে তার আবার কন্ডাক্টেন্সও বেশি হবে। এখন HCl এর 1 ml বেশি থাকবে না অ্যাসিডিক অ্যাসিড বেশি থাকবে, স্বাভাবিকভাবে HCl, তার কারণ HCl স্ট্রং ইলেকট্রোলাইট, ও ভাঙবে বেশি, তাহলে আমার অ্যান্সার কার হবে এখানে, HCl আমি বুঝে গেলাম যেহেতু স্ট্রং। এবার কোনটা হবে যার কনসেন্ট্রেশনও বেশি হবে, তাহলে আমার অ্যান্সার কোনটা, 0.1 মোলার HCl, বুঝতে পেরেছিস কীভাবে করেছি, এখানে থাকা সবার কাছে অ্যান্সারটা আমার ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার, চল ওকে। অ্যানিমেশন টু, কারো কোনো ডাউট, আর অ্যানিমেশন টু কারো কোনো ডাউট, ওকে চল ডাউট নেই। অক্সিলিয়াম দমদম 1 কোশ্চেন নেই, অক্সিলিয়াম দমদম 2 কোশ্চেন আছে, কারো কোনো ডাউট, অক্সিলিয়াম দমদম 2, অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট, অক্সিলিয়াম দমদম 2 কারোর কোনো ডাউট, অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট, অক্সিলিয়াম দমদম 2 কারোর কোনো ডাউট, অক্সিলিয়াম দমদম 2 কারোর কোনো ডাউট, ওকে চল ডাউট নেই। 2 এর 2, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ড্রাই সেল,
দ্য ডেন্সিটি অফ H2SO4 ইন আ লেট স্টোরেজ ব্যাটারি ডিক্রিজেস অ্যাজ ইট ইজ ডিসচার্জড। এটা আমি পাঠিয়ে দেবো, তাও বলছি শোন, তুই লেট স্টোরেজ ব্যাটারি বার কর, খাতা বই যেখানে আছে লেট স্টোরেজ ব্যাটারি ডিসচার্জিং এর রিঅ্যাকশনটা বার কর, লেট স্টোরেজ ব্যাটারি ডিসচার্জিং এর রিঅ্যাকশন বার কর, বা যার কাছে আছে সেই বার করলো। হয়েছে, বার করলাম লেট স্টোরেজ ব্যাটারি ডিসচার্জিং এর রিঅ্যাকশন। খাতার মধ্যে আমি লেখাইনি, আমি এনসিআরটির মধ্যে মার্ক করেছিলাম, বলেছিলাম এটা পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, ডিসচার্জিং এর রিঅ্যাকশন যদি মনে থাকে দেখবি ওর মধ্যে আমার আছে। আমি কিন্তু পরের সপ্তাহে যে পরীক্ষাটা নেব না, এই সোমবার, সেই পরীক্ষাতে কিন্তু আমি ইলেকট্রোলাইসিসের কোশ্চেনগুলো দেবো। লেট স্টোরেজ সেলের অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন, ফুয়েল সেলের অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন, করোশনের রিঅ্যাকশন, কারণ 50 নম্বরের এক্সাম, 25+25, মধ্যে আমি এইসব কোশ্চেনও করবো। ইলেকট্রোকেমিস্ট্রি মানেই শুধুমাত্র ননস্ট ইকুয়েশন নয়, আর শুধুমাত্র কোহলদাসের ল না, এইগুলো আমার পার্ট। তাহলে ডিসচার্জিং এর সময় আমার রিঅ্যাকশনে কি হতো বলতো, তুই দেখবি ডিসচার্জিং এর রিঅ্যাকশন যদি মনে থাকে দেখবি আমার ওয়াটার ফর্ম হবে। যে কোনো কারোর কাছে যদি বই খাতা যা ইচ্ছা থাকে, ডিসচার্জিং রিঅ্যাকশন অফ লেট স্টোরেজ সেল, তুই দেখতে পাবি ওখানে আমার ওয়াটার ফর্ম হয়েছে, ঠিক আছে। সবাই বুঝতে পারলাম ওয়াটার ফর্ম হয়েছে। এইবার এই যে ওয়াটার ফর্ম হলো, এই ফর্মড ওয়াটারের মধ্যে আমার মিডিয়ামের মধ্যে যে সালফিউরিক অ্যাসিড আছে সেটা ডিজলভ হয়ে যাবে, ওকে। তাহলে আমার ভাই ওয়াটার ফর্ম হয়েছে, ওয়াটারের মধ্যে আমার সালফিউরিক অ্যাসিডটা ডিজলভ হয়ে গেল। তাহলে বলতে আমার কী হবে, সালফিউরিক অ্যাসিড যদি ওয়াটারে ডিজলভ হয়ে যায় তাহলে সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? কমবে, কারণ ভলিউম আমার বাড়লো, সবাই বুঝতে পারছি। ভলিউম বেড়েছে, তাহলে ভাই ভলিউমের মধ্যে আমার H2SO4 হয়ে গেলো, ডিজলভ হয়েছে। তাহলে ভাই যদি আমার কনসেন্ট্রেশন কমে যায়, তার মানে কী হলো বলতো, পার ইউনিট ভলিউমে নাম্বার অফ মোল কমলো। সবই ভাই কনসেন্ট্রেশন কমা মানে আমার তাই, কনসেন্ট্রেশন মানে মোল বাই ভলিউম, ভলিউম বাড়লো, তার মানে আমি বলতে পারি, ঘুরিয়ে এটা বলতে পারি, পার ইউনিট ভলিউমে আমার নাম্বার অফ মোল কমলো। ক্লিয়ার? সবাই বুঝলাম এটা, বোঝা গেছে। এবার দেখ, পার ইউনিট ভলিউমে যদি নাম্বার অফ মোল কমে, নাম্বার অফ মোল কমলে নাম্বার অফ মাসও কমবে, পার ইউনিট ভলিউমে নাম্বার অফ মাসও কমবে, তাই তো? কারণ মোল আর মাস আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল, মোল ইকুয়ালস টু মাস বাই মোলার মাস। তাহলে পার ইউনিট ভলিউমে আমার মাসও কমলো। ক্লিয়ার? এইবারে ভাই ডেন্সিটির ফর্মুলা কি, মাস বাই ভলিউম। তো বেসিক্যালি পার ইউনিট ভলিউমে মাস কমেছে, তার মানে ওভারঅল ডেন্সিটি আমার কমবে। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ক্লিয়ার? সবাই বললো হ্যাঁ ক্লিয়ার। তাহলে এটা আমি পাঠিয়েও দেবো। আমি ডিসচার্জিং রিঅ্যাকশনটা আমার মনে রাখতে তো হবেই, ওখান থেকে আমি অ্যান্সারটা বেসিক্যালি করলাম। বুঝেছিস? বল। 18-এর 2 রিজন, তুই অ্যান্সার বুঝতে পেরেছিস? অ্যান্সারটা কী হবে বল? আরে রিজন তুই পরে, রিজন আমি লিখতে পারবো, তুই আগে বল রিজনটা কি, মানে অ্যান্সারটা কীভাবে আসলো তো, যেমন আছে তাই বল। আরে কেন জানো না তুই? হ্যাঁ বল, কী জন্য ভেবেছিস? আচ্ছা, কোশ্চেন নাম্বার 18-এর 2, কোশ্চেন নাম্বার 18-এর 2, কোশ্চেন নাম্বার 18-এর 2তে বলেছে তোর কাছে দুখানা ইলেকট্রোলাইট আছে এ আর বি। আমি কি করেছি, এ আর বি দুজনকে আমি ডাইলিউট করেছি। ডাইলিউট করলাম, আমার ল্যামডা এম, ল্যামডা এম মানে কি বেসিক্যালি মোলার আচ্ছা মোলার কন্ডাক্টিভিটি, তাই তো? কোনো বইতে না ওটা নিয়ে একটু কনফিউশন আছে। আমি তো ক্লাসে মোলার কন্ডাক্টিভিটি করেছিলাম। যেমন এই বইতে মোলার কন্ডাক্টিভিটি, আমি কোনো একটা বইতে মোলার কন্ডাক্টেন্স দেখেছিলাম ওটাকে। যাই হোক চল, এটা আমার মোলার কন্ডাক্টিভিটি দিয়ে আমি তো ক্লাসে করেছি, অসুবিধার কিছুই নেই। আচ্ছা হয়ে গেছে, অ্যান্সার পেয়ে গেছিস তুই? অ্যান্সার পেয়ে গেছিস? তাহলে আমার থেকে শোন, এ আর বি দুজনের কথা বলেছে। এইবারে দুজনকে আমি ডাইলিউট করলাম। একটা গ্রাফ আমি তুই পড়েছিলাম, কোন গ্রাফ পড়েছিলাম? ল্যামডা এম ভার্সেস কনসেন্ট্রেশনের গ্রাফ, যেখানে আমার এক্স অ্যাক্সিসে কে ছিল বলতো? রুট সি, রুট ওভার সি, আর ওয়াই অ্যাক্সিসে কে ছিল? ল্যামডা এম। গ্রাফটা আমার কীরকম হতো? এবার দুটো গ্রাফ পড়েছিলাম ওখানে। স্ট্রংয়ের জন্য গ্রাফটা তো এরকম হালকা হালকা উঠছে, তাই না? খাতার মধ্যে দেখতে পাচ্ছিস এদের। আর উইকের জন্য কিন্তু ওরকম র্যান্ডম চেঞ্জ হয়েছে, তাই না? বুঝতে পারলাম।
আমার এই অ্যাক্সিসে কে ছিল √c, তাহলে আমি যত লেফট টু রাইটে যাবো তত কনসেন্ট্রেশন বাড়বে, যত রাইট টু লেফট আসবো আমার তত ডাইলিউশন বাড়বে, কনসেন্ট্রেশন কম মানে ডাইলিউশন বাড়বে। এবার তো কি বলেছে কোশ্চেনে, ডাইলিউশন আমার বেড়েছে, তার মানে আমি রাইট টু লেফটে এসেছি। এইবারে দেখ আমার বলে দিয়েছে বি ইলেকট্রোলাইটটা কত টাইমস বেড়েছে, বি ইলেকট্রোলাইট বেড়েছে 1.5 টাইমস, তার মানে বি এর চেঞ্জ কত 1.5 গুণ, আগের থেকে 1.5 টাইম চেঞ্জ হলো। আমি ডাইলিউশন বাড়ালাম, ওদিক থেকে এদিকে আসলাম, বি আমার 1.5 গুণ বাড়লো, আর এ আমার কত গুণ বাড়লো 25 গুণ বেড়েছে। তাহলে কোনটার চেঞ্জ বেশি, এর চেঞ্জ হচ্ছে আমার বেশি, তাই তো। আর আমি তো জানি ভাই স্টিপ চেঞ্জ মানে বেশি বেশি চেঞ্জ কার হয়, উইকের জন্য। তাহলে আমার এ হবে হচ্ছে উইক, বি হবে হচ্ছে আমার স্ট্রং। বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম, ক্লিয়ার। এক্সপ্লেনেশন কি, এর কোনো এক্সপ্লেনেশন নেই, তুই জাস্ট বলবি যে স্ট্রং এর জন্য আমার চেঞ্জটা কীরকম হয় আর উইকের জন্য কীরকম হয়, আর বলবি ফ্রম দ্য ডেটা এটা এটার জন্য হচ্ছে ওটার জন্য, ব্যাস এই হচ্ছে আমার অ্যান্সার। আর কোনো এর মধ্যে এক্সপ্লেনেশন নেই, বুঝতে পেরেছিস? জাস্ট সিম্পল গ্রাফ থেকে এক্সপ্লেনেশন। আছে তো 1 নাম্বার ভাই, তার মধ্যে আবার ওগুলোতে আছে হাফ হাফ করে, আমি গ্রাফের সাথে কম্পেয়ার করে বলে দিতে পারি। তারপরে তুই যা ইচ্ছা বল, সেগুলো তুই লিখতে পারিস, অসুবিধার কিছু নেই। তুই তারপরে বলবি স্ট্রং এর জন্য কেন হয়, উইকের জন্য কেন হয়, সেগুলো তুই বলতে পারিস। আমার 3 ঘন্টা সাফিসিয়েন্ট টাইম বলেছিলাম, অসুবিধার কিছু নেই। আচ্ছা নেক্সট হচ্ছে তারপরে অক্সিলিয়াম দমদম 2, কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 3 কোনটা? কোশ্চেন 2 এর সি, রিয়া। আচ্ছা এটা পেরেছিস করতে, কেউ পেরেছিস করতে? কি করেছিস তারপর? আচ্ছা কোশ্চেন নাম্বার সি দেখতে পাচ্ছিস? সবাই পড়েছিস কোশ্চেনটা? শোনো তোরা 2 মিনিট আছে, তোরা 2 মিনিট আছে, 1.5 ঘন্টা টাইম তো দেওয়া, কোশ্চেনের উপর লেখা তো 1.5 ঘন্টা। ওকে আচ্ছা দেখ কোশ্চেনটা তোকে বলেছে যে ভাই তুই দোকানদারের কাছে গিয়ে বলেছিস তোর ব্রেসলেটটাকে ইলেকট্রোপ্লেটিং করতে সিলভারের কোটিং দিতে উপরে, ঠিক আছে, সিলভারের কোটিং দেবো। এবারে তুই দোকানদারকে বিশ্বাস করে দিয়ে দিয়েছিস, তোকে দোকানদার বললো হ্যাঁ ভাই আমি কোটিং করে দিয়েছি, এত গ্রাম সিলভার ডিপোজিট হয়েছে, আমি এত টাইম ধরে কারেন্ট পাঠিয়েছিলাম, আর কত অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছি আমি তোকে বলে দেবে দোকানদার, ঠিক আছে। এবারে ভাই তোকে তো ওটা মানে তুই তো টাকা দিবি, তো টাকা দেওয়ার সময় তোকে ওটা বুঝতে পারে আদৌ সিলভার কিনা, আর সিলভার বলে অন্য কিছু ডিপোজিট করে দিয়েছে কিনা। আমি প্রবলেমটার রিয়েলিস্টিক এক্সাম্পল বুঝতে পারছি, আমি ফিল করতে পারছি প্রবলেমটা কোথায় আমার। এটা শুধুমাত্র খাতায় কলমের প্রবলেম, এটা রিয়েল লাইফ প্রবলেম, ঠিক আছে। তুই দোকানে গেলি বললি আমার ভাই কাঁচি আছে, কাঁচির উপরে সিলভারের কোটিং করে দাও, বলতেই পারিস তুই কাঁচির উপরে সোনার কোটিং করে দাও, ঠিক আছে। এটাই তো হচ্ছে বেসিক্যালি, যে কোনো ইয়ে ইমিটেশনের জুয়েলারি মানেই তো তাই, উপরে কোটিং করা আছে, ঠিক আছে। দে শোন, তো সময় শেষ, তোকে একটু বেশি টাইম দিয়েছিলাম, 2 মিনিট তুই আগে এসেছিলি, ঠিক আছে। চল তাহলে ভাই এটা কি করছি বেসিক্যালি খাতার মধ্যে লেখ, এটা বেসিক্যালি ক্লাস 10-এর পড়া রিয়াকশান লেখ। অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস দিয়ে ব্র্যাকেটে লেখ ইলেকট্রোপ্লেটিং, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস ব্র্যাকেটে লিখছিস ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলাইসিস ব্র্যাকেটে লিখলি ইলেকট্রোপ্লেটিং। চল দেখ বেসিক্যালি এগুলো হচ্ছে আমার সব ইলেকট্রোলাইসিস। আমি কোন সেলে করি, ইলেকট্রোলাইটিক সেল। তাহলে ইলেকট্রোলাইটিক সেল আমার কাছে কী ছিল, কথা বলিস এদিকে তাকা। ইলেকট্রোলাইটিক সেলে আমি কি করতাম ভাই, ইলেকট্রোলাইট নিতাম, তারপরে কি করতাম, একটা ক্যাথোড আর অ্যানোড এর মধ্যেই থাকতো, ক্যাথোড আর অ্যানোড। তুই আমাকে বলবি, তারপর আমি ঠিক করবো কোনটা ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে। বল ইলেকট্রোলাইটিক সেলে অ্যানোডের চার্জ কী হয়, কীভাবে মনে রাখতাম ইলেকট্রোলাইটে কীভাবে মনে রাখতাম বল, পাও এনসিআর, পাওয়ার এনসিআর, পাও ভাজি আর এনসিআর, তাই না। পাও পজিটিভ অ্যানোড অক্সিডেশন, তাহলে ভাই এটা হচ্ছে আমার হলো অ্যানোড, আর এটা হচ্ছে আমার ধরলাম ক্যাথোড, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভলি চার্জ আর এটা হচ্ছে আমার নেগেটিভলি চার্জ। সবাই এখানে এটা বুঝতে পারলো, না বোঝার মতন কিছুই নেই, খুব ভালো কথা বুঝেছি। আচ্ছা এইবারে আমি ইলেকট্রোলাইটটা কী নেবো আমার এখন অত ভাবার দরকার নেই ভাই, আমি এগুলো ক্লাস 10-এ পড়েছিলাম, দেখবি তোর ছিল ক্লাস 10-এ ইলেকট্রোপ্লেটিং জিনিসটা, তোর ক্লাস 10-এও ছিল ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারের মধ্যে। যাই হোক চল তুই ব্যাপারটা এখন দেখ। এইবারে ক্লাস 10-এ যখন ছিলাম এটা পড়েছিলাম, তখন দেখবি একটা জিনিস পড়েছিলাম, যার উপরে ইলেকট্রোলাইসিস করি তাকে আমি ক্যাথোড হিসেবে ইউজ করি, যার উপরে ধর আমি ইলেকট্রোলাইসিস করবো তাকে আমি ক্যাথোড হিসেবে ইউজ করবো। ধর ভাই আমার টার্গেট হচ্ছে আমি একটা কাঁচির উপরে কোটিং করবো, তাহলে ধর আমি এটাকে কাঁচিটাকে এখন ইউজ করছি ক্যাথোড হিসেবে, ওকে। তুই বললি হ্যাঁ ওকে।
এটা হচ্ছে আমার ক্যাথোড। এবারে ভাই আমি কোটিং তো করবো, কার কোটিং করবো? আমি সব ভাবলাম সিলভারের কোটিং করবো। তাহলে আমাকে এটা কিন্তু সিলভার নিতে হবে, এটা আমার সিলভার নিতে হবে। তাহলে আমার এখন অ্যানোডটা কার আছে? সিলভারের, এটা আমার সিলভার। আর ভাই এর মধ্যেও আমার যে ক্যাটায়নগুলো থাকবে তার মধ্যে আমার সিলভার প্লাস থাকতেই হবে, Ag+। এবার এখানে কাকে নিতাম? নিতাম হচ্ছে সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড। এগুলো ক্লাস 10-এ না আমার মনে হয় তখন ওগুলো রিডিউস সিলেবাসে ছিল না, আইএসসি বোর্ডে ছিল না, আইসিএসসিতে, বাট সিবিএসসিতে এগুলো ছিল হয়তো। সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড এখন তো ক্লাস 10 আইসিএসসিতে আছে। তাহলে এটা কি হচ্ছে বলতে, এর মধ্যে আমার Ag+। সোনকের খাতাটা টান মারে এবার, দেখ সময় শেষ, আর দেখবো না, দে খাতা দে। তাহলে আমার এর মধ্যেও Ag+ আয়ন আছে, সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড নিয়েছি আমি। ভাই অলরেডি আইপিএসসি নমেনক্লেচার পড়েছি, আমি জানি সোডিয়াম আর্জেন্টো সায়ানাইডের ফর্মুলা কি আমি লিখতে পারবো? পারবো তো লিখতে? সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড পারবো লিখতে? সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড পারবো না, সায়ানিড ও আর্জেন্টেট হয়তো পারবো, এসব পারবো করতে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়েছি, ঠিক আছে। যাই হোক চল দেখ, তাহলে এইবারে আমার অ্যানোড হচ্ছে ভাই ও, আর ক্যাথোড হচ্ছে আমারও। সবসময় রিয়াকশান লেখার সময় আমি ফার্স্টে চেষ্টা করবো হচ্ছে অ্যানোড রিয়াকশান না লিখে, সরি অ্যানোড রিয়াকশান লেখার, ওকে ডেট দে আজকের। সবসময় ফার্স্টে চেষ্টা করবো কি অ্যানোড রিয়াকশান লেখার। চল শুরু করা যাক। অ্যানোড রিয়াকশান, অ্যানোডে আমার কি হবে? পজিটিভ অ্যানোড অক্সিডেশন। ক্যাথোডে আমার কি হবে? নেগেটিভ ক্যাথোড রিডাকশন। তাহলে অ্যানোড রিয়াকশন আমি লিখছি, সবাই নিচে নিজেও খাতায় লিখছে। অ্যানোডে আমার কি হবে ভাই? অ্যানোডে আমার হবে হচ্ছে অক্সিডেশন। তুই ভাব এইটা হচ্ছে আমার অ্যানোড, মানে এই বোর্ডটা হচ্ছে আমার অ্যানোড। অ্যানোডে আছে কি ভাই? সিলভার, সিলভার সলিড। অ্যানোডে আমার অক্সিডেশন হবে, তাহলে সিলভার আমার ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে কনভার্ট হবে? Ag+। সবাই এটা বুঝতে পারলো, অক্সিডেশন মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, ইলেকট্রনে কনভার্ট হলো, ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দিল। এই যে Ag+টা আমি ফর্ম করলাম, এই Ag+টা কোথায় গেল বলতো? এই Ag+টা হচ্ছে বেসিক্যালি তার বোর্ড থেকে এসেই ঘরের মধ্যে চলে এসেছে, সলিউশনের মধ্যে চলে আসলো। তার আমার Ag+ কোথায় আসলো? সলিউশনের মধ্যে। আর ইলেকট্রনটা আমি যেটা পেলাম সেই ইলেকট্রনটা কোথায় গেল বলতো? সেটা আমার ভাই এর মধ্যেই চিপকে থাকলো, মানে বোর্ডের মধ্যেই ধর লেগে আছে, অ্যানোডের মধ্যেই ধর লেগে আছে। বুঝতে পেরেছিস? তুই বলি হ্যাঁ বুঝতে পারলাম। তার আমার Ag+ চলে এসেছে সলিউশন। এখন সলিউশনের মধ্যে আগেও Ag+ ছিল ইলেকট্রোলাইটের, আবার আমি সিলভার থেকেও পাচ্ছি Ag+ গুলো, ঠিক আছে। এবারে দেখ এই যে ইলেকট্রন আমার এখানে আছে ভাই, এই ইলেকট্রন আমার এখান দিয়ে ওয়্যারের থ্রু দিয়ে এদিকে ফ্লো করবে, ইলেকট্রন এদিকে ফ্লো করবে, অবভিয়াসলি কারেন্টের ডাইরেকশন উল্টো দিকে হবে, তো তাই তো দেখতে পাচ্ছি প্লাস মাইনাস কারেন্ট আমার এদিক থেকে ফ্লো করছে, আর ইলেকট্রন আমার এদিকে ফ্লো করছে। ইলেকট্রন ফ্লো করতে করতে আমার কাঁচির মধ্যে চলে আসবে স্বাভাবিকভাবেই। এইবার আমার ক্যাথোড রিয়াকশন, ক্যাথোডে আমার কি হবে? এখানে ইলেকট্রন চলে এসছে, সলিউশনের মধ্যে এই Ag+ও আছে, আগে থেকে দেওয়া Ag+ও আছে, সেই Ag+গুলো আমার কি করবে বলতো? এই ক্যাথোডের ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে স্বাভাবিকভাবেই, করে আমার কিসে কনভার্ট হবে? সিলভারে আমার কনভার্ট হলো। দুখানা রিয়াকশন কিন্তু সেম নয়, এই Ag+টা হচ্ছে আমার এই Ag+টা, বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে আমার কি হলো বলতো? সিলভার আমার ডিপোজিট করলো, দেখ সিলভারগুলো এইবারে আমার ক্যাথোডের গায়ে সিলভার ডিপোজিট করতে থাকবে, এই হচ্ছে আমার মেন গল্প। তাহলে আমার এখানে আলটিমেট রিয়াকশন হচ্ছে এটা, Ag+ প্লাস ইলেকট্রন Ag, এটাই হচ্ছে আমার রিয়াকশনটা করেছি আমি এখানে, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পারলাম, ঠিক আছে। আমি এখানে তুই যাইছে, তুই গোল্ড নিলে গোল্ডের কোটিং হবে, আমি সেই মতন নেবো ইলেকট্রোলাইট। আমি এখানে কাঁচের জায়গায় তোকেও বসিয়ে দিতে পারি, তাহলে তোর উপর সিলভারের কোটিং হবে, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এইবারে দেখ, তাহলে আমার হচ্ছে মেন ফান্ডটা কি? এবারে আমি অঙ্কে ফিরে আসি। এটা হচ্ছে আমার ইলেকট্রোপ্লেটিং ছিল, ইলেকট্রোপ্লেটিং অঙ্কটাই কি বলেছে দেখ, আমি বলেছি সব কোটিং ফোটিং করলাম, আমাকে বলেছে কত গ্রাম সিলভার ডিপোজিট হয়েছে, বল কত গ্রাম সিলভার ডিপোজিট হয়েছে বলছে দোকানদার? 1.6117 নাকি? এত গ্রাম বলছে ডিপোজিট হয়েছে। আই এর ভ্যালু কত বলেছে কোশ্চেনে? হ্যাঁ কত অ্যাম্পিয়ার পাঠিয়েছে? 0.2 অ্যাম্পিয়ার। টাইম কতক্ষণ বলেছে? 2 ঘন্টা, মানে কত? 7200 সেকেন্ড, তাই তো? সবাই এটা বুঝতে পারলাম। আমাকে এবার যাচাই করতে হবে যে এটা আদৌ সিলভার কিনা। কীভাবে করবো ভাই? ঠান্ডা মাথায় করি। দেখ আমি যদি বার করতে পারি তাহলে কিউ এর ভ্যালু পাস করি। কিউ এর ভ্যালু কত হবে? I/T। I/T করে কত আসছে? 1400 নাকি? ঠিক আছে, কিউ ইকুয়ালস টু I/T, এটা আসছে না? একটা জিরো কাটা নাকি? চলে এত কুলাম, ওকে এটা এসছে আমার। হ্যাঁ বল, হ্যাঁ চলে যা, হ্যাঁ চলে যা। এটা এসছে। আচ্ছা এইবারে দেখ, তাহলে আমি 1440 কুলাম আমি সোজা কথা পাস করেছি, বুঝতে পেরেছিস? আমি এই ইনফরমেশনটা আমি এবার চেক করবো, কি চেক করবো বলতো? দেখ আমি এবার অঙ্কটা অনেকভাবে করতে পারি, আমি জাস্ট একটু দেখবো। আমি ভাবলাম এটা না, আমি দোকানদারকে বিশ্বাস করে আমি ভাবলাম এটা ভাই সিলভারই ধর ডিপোজিট হয়েছে। আমি যদি দেখি দেখ যে ডিপোজিট আমার সিলভারের মাস ম্যাচ করে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি হ্যাঁ ভাই ওটা সিলভার। কীভাবে করবো? এদিকে টাকা আমার তো আলটিমেটলি ভাই এই ইকুয়েশনটা কাজে লাগবে।
এই ইকুয়েশনে কত মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে? 1 মোল, তাই তো 1 মোল দেখতে পাচ্ছি। 1 মোল ইলেকট্রন থেকে কত মোল এজি প্লাস আমি ডিপোজিট করতে পারি, মানে 1 মোল ইলেকট্রনের ট্রান্সফারের সাথে সাথে 1 মোল এজি। 1 মোল সিলভার মানে কত হয় মোলার মাস? মোলার মাস হবে 1 মোল সিলভার মানে কত গ্রাম সিলভারের যা মোলার মাস হবে, সিলভারের মোলার মাস কত হয়? 108, ঠিক আছে 108। কোশ্চেন এটা দিয়ে দেয়নি, ঠিক আছে আমি জানি, আমি বলছি এটা জাস্ট। সিলভারের কত হয় মোলার মাস? 108, বুঝতে পেরেছিস? আচ্ছা এইবারে দেখ, আমি জানি ভাই 1 মোল ইলেকট্রনের ট্রান্সফার মানে কত কুলম্ব? 96500 কুলম্ব। 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে ইলেকট্রন যদি আমার পাস করতাম, সরি 1 ফ্যারাডে কারেন্ট যদি পাস করতাম, তাহলে আমার 108 গ্রাম সিলভার ডিপোজিট হতো। 1 গ্রাম নয়, এটা 1 মোল। 1 মোল মানে হচ্ছে 108 গ্রাম, ঠিক আছে? তাহলে 96500 কুলম্ব ইলেকট্রিসিটি পাস করলে আমার 108 গ্রাম সিলভার ডিপোজিট হতো। এবার আমি চেক করে দেখি 1440 কুলম্ব পাস করে কত গ্রাম সিলভার ডিপোজিট হলো। যদি দেখি ভ্যালুটা সেম আছে, তাহলে বলবো হ্যাঁ ভাই ওটা সিলভারই আছে, ঠিকই আছে, বুঝতে পেরেছিস? তাহলে আমার কত হচ্ছে? 96500 করলে আমার হয় 108 গ্রাম, 1440 করলে কত হবে? 1440 ইন্টু 108 ডিভাইডেড বাই 96500। ক্যালকুলেটার বসা দেখি কত আসছে, ক্যালকুলেটার বসা দেখি কত আসছে, ক্যালকুলেটার বার কর। কত আসছে? 1440 ইন্টু 108 ডিভাইডেড বাই 96500, 1.61, এক্স্যাক্টলি সেমই এসছে, 1.61 গ্রামই এসছে। তার মানে কী করলাম বলতো, আমি এই ডেটাটা ক্রস চেক করে দেখলাম যে আদৌ এটা আসছে কি, আমি এই ভ্যালুগুলো নিয়ে শুরু করলাম, বুঝতে পেরেছিস? চাইলে আমি এইভাবেও করতে পারি, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? এই জন্যই তো ক্লাসে কোশ্চেন আনসার সলভ করছি। তুই কীভাবে করেছিস চন্দ্রিমা? তাহলে আমি ম্যাচ করে দেখলাম, হ্যাঁ ভাই সেম সেম মাসই হচ্ছে, তার মানে ভাই এটা, আর দেখ এটা যদি 108-এর জায়গায় অন্য কোনো ভ্যালু হতো, স্বাভাবিকভাবে এটার মাস চেঞ্জ হয়ে যেত, বুঝতেই পারছি। তোকে তারা বললো তুই ধর সিলভারের টাকা দিয়েছিস, কিন্তু তোর দোকানদার এখানে গোল্ড ডিপোজিট